চেহারা সুরতে বলা হচ্ছে যে জামাত শিবিরের ইনভলভমেন্ট আছে। আপনি কি মনে করেন এর পেছনে নেপথ্যে কোনো কারণ আছে, দেশি বিদেশি চক্র আছে? আমি গতকাল এ দুটি শিক্ষকদের পেনশন এবং শিক্ষার্থীদের কোটা, এ দুটি আন্দোলনের ব্যাপারে আমি কিন্তু কথা বলেছি। আর এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনিও গতকাল যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে কিছু কথা বলেছে। ওটাই তো আমাদের বক্তব্য। প্রধানমন্ত্রী যে বক্তব্য দেবেন, তিনি আমাদের পার্টিরও সভাপতি। সে বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য, সরকারের বক্তব্য। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে পরিপত্র জারি করে সকল প্রকার কোটা বিলোপ করেছে। এই আদেশের বিরুদ্ধে গত 7 জুন এই আদেশের বিরুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করে। দেশের উচ্চ আদালত, হাইকোর্ট কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে। সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন, তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয়। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হয় যে কর্মসূচিতে, সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার। আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ
বিনির্মাণে যে সংগ্রাম শুরু করেছে তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী। শিক্ষিত, দক্ষ, স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রধান শক্তি। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই এবং আমাদের সবার জানা দরকার, সাংবাদিক হিসাবে আপনাদেরও বিষয়টি জেনে নেওয়া দরকার যে এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রথম সারির আমরা যতদূর জানি ৩১ জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে। এটা আপনারা হিসেব নিতে পারেন। তারপর আমি যে পলিটিক্যাল বিষয়টা, এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে। এই গতিধারায় সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছুই হাইড করা সম্ভব হবে না। সেটা আমরা পর্যবেক্ষণ করছি গভীরভাবে। একটা জিনিস আপনার পক্ষ থেকে আমরা যে এসএসটা পেলাম সেটা হলো আপনারা বলছেন যে আন্দোলনটা যেটা চলছে এটা আদালতের বিষয়, আদালত দেখবে। ইন দ্য মিনটাইম পাবলিকের দুর্ভোগ হচ্ছে। আপনারা কি মানে স্পেসিফিক সরাসরি আওয়ামী লীগ চাচ্ছেন, তাদেরকে অনুরোধ করতেছেন যে তারা মানে আন্দোলন থেকে সরে যাক, মানে আদালতের জন্য অপেক্ষা করুক? আপনি সরাসরি কি বলছেন যে তারা তাদেরকে অনুরোধ করতেছেন যে তারা আন্দোলন স্থগিত করুক বা বাতিল করুক, এরকম কিনা? একটা এক। আর দুই নম্বর কথা হচ্ছে সারা পৃথিবীতে কোনো আন্দোলন কিংবা কোনো ইস্যু হলে পলিটিক্যাল পার্টি, ইউনিয়নিস্ট কিংবা অ্যাক্টিভিস্ট তারা কোনো না কোনো পক্ষে সমর্থন করে, অংশগ্রহণ করে। আপনারা বিএনপির এই নৈতিক সমর্থনটাকে নেতিবাচক ভাবে দেখছেন কেন? মানে নেতিবাচক হিসেবে দেখছেন কেন? তারা তো মানে কাউকে সমর্থন করতেই পারে। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল দেখান? সাবজুডিস কোন পলিটিক্যাল পার্টি পারে না এভাবে। যেহেতু আদালতের রায়, সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার, সরকারই আবার আপিল করেছে, আদালত যে রায় দিয়েছে এখানে সরকার দোষ হতো। এখানে আপনি কথাটাকে এভাবে নিতে, এখন যে বিষয়টা আদালতের একটি আছে
সে বিষয়টা নিয়ে কথা বলা, এটা তো বা সমালোচনা করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা তো আইনসিদ্ধ নয়। আমরা সেটাই বলছি। কাদের ভাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমি যা বক্তব্য রেখেছি এ থেকে বুঝে আমার যা বলার বলে দিয়েছি। ভাষাটা একটু বুঝে নিন তাহলে। কাদের ভাই, প্রচলিত যে পেনশন ব্যবস্থা এবং সার্বজনীন যে পেনশন স্কিম, এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকদিন ধরেই কিন্তু কর্মসূচি চলছে। আমরা কিন্তু এই সার্বজনীন পেনশন ব্যবস্থায় কিন্তু আমলাদেরকে সম্পৃক্ত করতে পারিনি, এবং এই কথাটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছে। সরকার বলছে যে এটি উন্নত এবং অনেক সমৃদ্ধ একটি ব্যবস্থা, তাহলে আমলারা কেন সেই প্রচলিত পেনশন ব্যবস্থায় থেকে গেলেন? এটি কি একটি জটিল পরিস্থিতি তৈরি করলো কিনা, বা এই স্কিমটা মুখ থুবড়ে পড়বে কিনা? স্কিম মুক্ত পড়বে কেন? এখানে ভুল বুঝাবুঝি থাকতে পারে, সাম সর্ট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে থাকতে পারে। তো সেটার তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি। তো সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে। এখানে আমলা সুপিরিয়ার না শিক্ষক সুপিরিয়ার, আমরা এই বিতর্কে যাব। আমরা যাব যার যার মর্যাদা, পদমর্যাদার ভিত্তিতে যেটা বাস্তবসম্মত আমরা সেটাই করতে চাই। থ্যাংক ইউ। আন্দোলন যে হচ্ছে এর কারণে যে জনভোগান্তি হচ্ছে এবং সে কথা তো আমি বললাম, এই অবস্থা কি চলতে থাকবে নাকি সরকার এখানে একটু কঠোর হবে? কি পরিকল্পনা সেটা দমন করবে? আমরা তো অ্যাপিল করলাম, এখন আদালত এখন রায় দেয়নি চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? আমরাও তো বলছি জনদুর্ভোগ জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত, সে কথা তো বলেছি। আদালতের রায়টা ও তারপর দেখা যায়। আওয়ামী লীগের সমস্ত অপরাধ অপকর্ম সমর্থন করে এবং আওয়ামী লীগের মানে শক্তির মূল ভারত হচ্ছে আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক মানে মূল শক্তি। এই বিষয়ে এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে কথা কথা ভালো, পরে হেডিং ওটা। তাদের ডেট তো অনেক শুনেছি, তাদের দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন দিবস। দিবা স্বপ্ন ক্ষমতা তো সোজা। ওই যে বলেছি কচু পাতার পর শিশির বিন্দু ন, আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। থ্যাংক ইউ।